আমাদের রাজ্যে টোটাল ভোটার হচ্ছে 7,66,00,000। ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে 5,20,00,000। প্রাথমিকভাবে ফেক, মৃত ইত্যাদি ভোটার চিহ্নিত হয়ে ফর্ম ফিরে আসেনি 13 লক্ষ, ম্যাচ করেনি 22 লক্ষ। কে বা কারা রটিয়ে দিলেন মাত্র 10 লক্ষ বাদ গেছে। কে? নাম লিখে রাখুন। আমি না 95 সাল থেকে ভোটে লড়ছি। 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। যদিও 100% এসআইআর এখানে হবে না, তারপরেও 1 কোটির উপরে যাবে। আর যদি 100% হতো সংখ্যাটা আরো একটু বাড়ত। হবে না, কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 11টা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে। এখানে সরকার বিরোধ করছে, মুখ্যমন্ত্রী মিছিল করছেন, মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন, মুখ্যমন্ত্রী তার চাকর বাকরদের পাঠিয়ে ইলেকশন কমিশনের অফিসারদের রাত্রি 1টা পর্যন্ত কালকে অত্যাচার করেছেন। এখনো লিফটের সামনে বসে আছেন, তাদেরকে টেনে হিঁচড়ে কলকাতা পুলিশ বের করছে না। আর আজকে ইলেকশন কমিশনার অফিসের ভিতরে 7টা লোককে বসিয়ে রেখেছেন যারা বিএলও নয়, আপনার পার্টির ক্যাডার। ইলেকশন কমিশনকে সাহায্য করছেন না, এরপরেও বলছেন কেন নয়। আরো উদাহরণ দিতে হবে। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর কথা। খুব সময় উপযোগী কথা বলেছেন বিরোধী দলনেতা। আজ যেদিন এই ভিডিওটা রেকর্ড করছি, একেবারে সকাল 10:30টার সময় সাংবাদিক সম্মেলন করে তিনি এই কথাগুলি বলেছেন। মারাত্মক মারাত্মক অভিযোগ সব করেছেন শুভেন্দু অধিকারী। আজকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর আমিও সেই সাংবাদিক সম্মেলন ছিলাম। একটা কথা আমার মনে সকাল থেকে ঘোরাফেরা করছে, ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব। কথাটা হচ্ছে, আপনি এলাকে মে একটা কথা আছে না, হিন্দিতে প্রবাদ আছে, নিজেদের এলাকায় সবাই শের হয়। হিন্দিতে আবার এটা খুব বাজে একটা এটা আছে যে আপনি এলাকে মে কুত্তা ভি শের হতা হ্যায়। তো নিজের এলাকায় সবাই জোর দেখাতে পারে। নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে ইচ্ছা করছে যে বিহারে তো আপনাদের হোম গ্রাউন্ড ছিল, সরকার এসআইআর কে সমর্থন করেছে, জোট সরকার ছিল, নীতিশের সরকার, এনডিএর সরকার, সেখানে বিজেপি সেখানে সহযোগী ভূমিকায় রয়েছে। তো সেখানে এসআইআরটা খুব সহজে হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গে আসলেই সবার বাহাদুরি শেষ হয়ে যায়, তাই না? এটাই ছিল সারা ভারতবর্ষে একটা ট্রেন্ড সেট করার বিষয়, যে দেখুন নিজেদের সরকার হোক বা বিরোধী সরকার হোক, নির্বাচন কমিশন এক রকম ভাবে কাজ করে। কিন্তু পশ্চিমবঙ্গে কি তা হচ্ছে? পশ্চিমবঙ্গে অনেক কিছু দেখেও কি নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না? সরাসরি কয়েকটা কথা বলবো আজকে। সেটা হচ্ছে, বিহারে 53 জন বিএলও এখনো জেল খাটছেন। বিরোধী দলনেতা বারংবার এই মন্তব্য করেছেন, আমাদেরকে তিনি কথা জানিয়েছেন। আমরাও খোঁজ খবর নিয়ে দেখেছি যে হ্যাঁ, সত্যি অনেক বিএলও সেখানে গ্রেফতার হয়েছেন, এখনো বেশিরভাগ জেল খাটছেন। কিছুজন মানুষ জামিনে মুক্ত হয়েছেন, অনেকেই এখনো জেল খাটছেন। নির্বাচন কমিশনের এই বাহাদুরি বিহারে যেটা দেখা গেছিল, সেটা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না কেন? সেখানে শুধুমাত্র কর্তব্যের গাফিলতির অভিযোগে এই সমস্ত বিএলওকে জেলের ভিতরে জেলের ঘানি টানানো হয়েছিল, জেলের ভিতরে ঢোকানো হয়েছিল। আর পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচন কমিশনের আওতায় থাকা বিডিও এসডিওর আওতায় থাকা বিএলওরা কি করছে? বিডিওরা ইআরও তারা যা করছেন, তারা তো অনেক উঁচু মাপের সব লোকজন রাজ্য প্রশাসনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের এরা হচ্ছেন ব্লু আইড বয়, খুব পছন্দ করেন এদেরকে, রাজ্য প্রশাসন খুব পছন্দ করে বিডিওদের। আর বিএলওরা কি করছে? প্রথমে বিএলওরা কাজ করবে না বলে জানালো, নির্বাচন কমিশন কি করলো? কাঁচ কলা। সরাসরি বিএলওরা বিক্ষোভ দেখালো, নির্বাচন কি করলো? কাঁচ কলা। প্রথমে কয়েকজনের নামে এফআইআর হয়েছিল, সেটাও রাজ্য প্রশাসন অনেক এফআইআর নিতে গাফিলতি করেছে, দেরি করেছে। সেখানে নির্বাচন কমিশনের কি ভূমিকা ছিল সবটাই আমরা দেখেছি। আর এখন বিএলওরা সরাসরি রাজনৈতিক মঞ্চের ছাতার তলায় মিছিল করছে। নির্বাচন কমিশন কি দেখছে? দেখেও কি দেখছে? নির্বাচন কমিশনের ভূমিকা কি? প্রশ্ন উঠতে এখন থেকেই শুরু করেছে। সরাসরি নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করেছে
বিএলওদের নাম করে ঘেরাও করা হয়েছে, সেখানে তৃণমূলের লোকজন ছিল। তৃণমূল বিএলও মিলে মিশে একাকার। নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করে রাখা হচ্ছে, নির্বাচন কমিশনের লোকজনকে গভীর রাত অবধি ঘেরাও করে রাখা হচ্ছে। নির্বাচন কমিশন কি করছে? সেখানে অভিযোগ উঠেছে যে নথি ট্যাম্পারিং করা হতে পারে, এরকম একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তখন তৃণমূলের নেতাকর্মীরা ছুটে গিয়েছেন, বুক আগলে রক্ষা করেছেন। পরে যাতে অশান্তি না বাড়ে তার জন্য তারা রাতে ফিরেও গেছেন, কিন্তু নজরদারি চলছিল। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে আমাদের কিছু বলার নেই। পুলিশ তো প্রকাশ্যে বলেছে 26-এর লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সমর্থন করবেন। এটা নিয়েই মূলত আজকে প্রেসমিট ছিল। এ খবর আমরা সবার আগে করেছি, একদম ভিডিও দেখিয়ে বক্তব্য, পুলিশ কোন পুলিশ কি বলছে বক্তব্য দেখিয়ে আমরা সেই ভিডিও করেছি। আপনারা সেই ভিডিওকে যথেষ্ট ভাইরাল করেছেন, দেখেছেন, সমর্থন করেছেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যে রাজ্যে গণতন্ত্র বলে অবশিষ্ট আর কিচ্ছুটি নেই, সেখানে শেষ ভরসা নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন সেই ভরসার জায়গাটা কি রাখতে পারছে? এখন থেকে আস্থাটা কি জোগাতে পারছে? কারণ 2021-এ নির্বাচন কমিশনকে যেভাবে ম্যানিপুলেট করা হয়েছিল, ইলেকশন প্রক্রিয়াটাকে যেভাবে ম্যানিপুলেট করা হয়েছিল, তারপর 2024-এও যেভাবে ম্যানিপুলেট করা হয়েছে, নির্বাচন কমিশনের উপরে আমাদের আস্থা কিন্তু কমতে শুরু করেছিল। কিন্তু এবার জ্ঞানেশ কুমার বা জ্ঞানেশ ভারতী একটা আশ্বাস দিয়েছিলেন, ফেয়ার ইলেকশন হবে, বাংলায় এসআইআর হবে, 12টা রাজ্যে এসআইআর হবে, বাংলাতেও হবে। সেখানে এমন একজন ব্যক্তিকে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের মাথায়, রাজ্য নির্বাচন কমিশনের মাথায় আনা হলো, মনোজ আগরওয়ালকে, যে তার উপরে একটা আস্থা জন্মেছিল। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নানান রকম ফন্দি ফিকির করার চেষ্টা করেছেন, তাকে তার যে কেরিয়ার রয়েছে সেই কেরিয়ারটাকে ড্যামেজ করার চেষ্টা করেছেন। এবং খাদ্য কেলেঙ্কারি যখন হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে, তখন এই ব্যক্তি দায়িত্বে ছিলেন। তার একটা সদর্থক ভূমিকা ছিল যাতে কেলেঙ্কারিটা না হয়, তাই আমাদের আস্থা ছিল তার উপরে। কিন্তু এরা যে কেমন যেন সবকিছু যেন গুলিয়ে যায়, এখনো সেই সমস্ত কিছু যেন গুলিয়ে যাচ্ছে। বিএলওরা সরাসরি 2.5 মাস আগে একটা তৃণমূলপন্থী সংগঠন করলো, সেই সংগঠনের ব্যানারের তলায় বিএলওরা মিছিল করছে, যেখানে বিএলও কম তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের নেতারাই সেই মিছিলে হাঁটছেন। নির্বাচন কমিশন যেন ঘুমিয়ে আছে। নির্বাচন কমিশন কি মডেল কোড অফ কন্ডাক্ট অবধি অপেক্ষা করতে চায়? আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা সরাসরি নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলছেন। নির্বাচন কমিশন না আদালতে যাচ্ছে, নির্বাচন কমিশন না কাউকে কোনো নোটিশ জারি করছে, না নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে। নির্বাচন কমিশন কি কুম্ভকর্ণকে নিজেদের ভগবান বলে মনে করে? কুম্ভকর্ণের মতো নির্বাচন কমিশন কি ঘুমিয়ে থাকবে চিরকাল? কতদিন ঘুমিয়ে থাকবে? নির্বাচন কমিশন কি অপেক্ষা করবে ফেব্রুয়ারি পর্যন্ত? ফেব্রুয়ারি পর্যন্ত যদি নির্বাচন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়া যদি অপেক্ষা করে, অনেক দেরি হয়ে যাবে। কেন দেরি হয়ে যাবে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝেছেন এসআইআর প্রক্রিয়া তার জন্য হচ্ছে রাজনৈতিক, তার পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, তার জন্য রাজনৈতিক মৃত্যু ফাঁদ। তাই তিনি এই ফাঁদের বিকল্প পথ কি আছে, এটাকে কিভাবে ব্যাকডোর দিয়ে রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে বিকল করে দেওয়া যায়, এসআইআর প্রক্রিয়াকে বানচাল করা যায়, সেই প্রক্রিয়াটা কিন্তু শুরু করে দিয়েছেন। শুভেন্দু অধিকারীর দাবি মতো বর্তমানে 13 লাখ ডেড ডিসিজ শিফটেড ভোটার, তাদেরকে চিহ্নিত করা গেছে। ফর্ম তো প্রায় 5 কোটি জমা পড়েছে, কিন্তু 5 কোটির মধ্যে 22 লাখ এমন মানুষ রয়েছেন যাদের বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমার ভোটার কার্ডের নাম মিলছে না, কারো ভোটার কার্ডের নাম্বার মিলছে না, এই ধরনের মানে গন্ডগোল রয়েছে। এমন 22 লাখ ফর্ম চিহ্নিত করা গেছে, যেগুলোর একটা বড় অংশ বাতিল হওয়ার দিকে এগুচ্ছে। আরো প্রচুর বাতিল হবে। শুভেন্দু অধিকারী খোদ বলছেন যে এ রাজ্যে 100% এসআইআর করা সম্ভব নয়, কারণ রাজ্য প্রশাসন এর ফন্দি ফিকির, এর বিকল্প কিভাবে এটাকে বানচাল করা যায় ফন্দি ফিকির আছে। তার মধ্যে একটা শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ রয়েছে সেটা হচ্ছে ওয়েবেল টেকনোলজিস লিমিটেড, WTL কে দিয়ে ডেটা এন্ট্রি নেওয়া হবে, ডেটা এন্ট্রির জন্য লোকজন। সেখানে ঘুরপথে আইপ্যাকের লোকজনকে এই WTL এর মধ্যে, ওয়েবেল টেকনোলজি লিমিটেড অর্থাৎ ডেটা এন্ট্রির জায়গায় আইপ্যাকের লোকেদেরকে ঢোকানো হবে, এমনটা তিনি অভিযোগ করেছেন।
এবং এর আগেও আমরা দেখেছি বহু ক্ষেত্রে আইপ্যাকের লোককে নির্বাচন কমিশনের মধ্যে, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে ভোটটাকে কিভাবে ম্যানেজ করা হয়েছে। আইপ্যাক শেষ ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই আইপ্যাককেই কাজে লাগানোর তিনি চেষ্টা করছেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর নির্বাচন কমিশন জেগে জেগে ঘুমোচ্ছে। সবটা শুভেন্দু অধিকারী দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, শুনিয়ে দেবেন, তারপর কি নির্বাচন কমিশন কাজ করবে? তারপরেও তো কাজ করছে না। যদিও বিরোধী দলনেতা আজকে দাবি করেছেন যে তিনি বসে নেই, তিনি সরাসরি আদালতে যাবেন। অনেকটা সময় রয়েছে, 6 মাসের সময়, অনেকটা সময়। এই সময়টা আদালতে গেলে নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকলেও নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে কেন তারা ঘুমিয়ে আছে। 21-এর নির্বাচনটা কি এ রাজ্যে যারা নির্বাচন কমিশনের মাথায় আছেন তারা দেখেননি? কিভাবে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল? একটা নির্বাচন এখানে ম্যানিপুলেট হয়ে গেলে কিভাবে কত মানুষের জীবন সংশয় হয়ে যায়, কত মানুষ কাজ হারায়, কত মানুষ প্রাণ হারায়, এটা কি নির্বাচন কমিশন দেখে না, জানে না? নির্বাচন কমিশন এত কোটি কোটি মানুষের জীবন নিয়ে কেন খেলবে? কে অধিকার দিয়েছে নির্বাচন কমিশনকে? তৃণমূল কংগ্রেস যা খুশি করে যাবে এ রাজ্যে, আর নির্বাচন কমিশন তাকিয়ে তাকিয়ে দেখবে? যত বাহাদুরি নির্বাচন কমিশন আসামে দেখাবে, বিহারে দেখাবে, মধ্যপ্রদেশে দেখাবে, রাজস্থানে দেখাবে, আর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলে নির্বাচন কমিশনের বাহাদুরি শেষ হয়ে যাবে। তাহলে এই নির্বাচনের প্রয়োজনটা কি আছে? রেখে দিন 5 বছরের জন্য, আবার এক্সটেনশন দিয়ে দিন যে ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছরের জন্য আবার মুখ্যমন্ত্রী। দেশের পয়সা বাঁচবে, অনেক মানুষের প্রাণ বাঁচবে, অনেক মানুষের অঙ্গহানি হওয়া আটকানো যাবে, অনেক মায়ের কোল খালি হবে না। করে দিন। আর এগুলো হতাশার কথা নয়। যা যা হচ্ছে এ রাজ্যে সেটা আপনাদেরকে আমি বলছি দর্শক। আজকে আইপ্যাকের লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে, বিডিওরা পুরোপুরিভাবে একটা বড় অংশ সহযোগিতা করছে যাতে এসআইআর ঠিকঠাকভাবে না হয়, যাতে ভুয়ো ভোটারকে ইনক্লুড করা যায়। গতকাল তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেউ বলছেন 10,000, কেউ বলছেন 25,000, যাই হোক অনেক মানুষকে নিয়ে একটা বৈঠক করেছেন, সভা করেছেন অনলাইনে। সেখানে তিনি বলছেন যে সবার ফর্মটা ইনক্লুড করতে হবে, সেখানে দিদির দূতের মাধ্যমে সমস্ত ডেটা তৃণমূলের কাছেও রাখতে হবে। এটা বেআইনি না? নির্বাচন কমিশন দেখছে না যে প্যারালাল ডেটা একটা পলিটিক্যাল পার্টি নিজেদের কুক্ষিগত করতে চাইছে? তারপরে এই সমস্ত মানুষদেরকে যাতে ভয় দেখানো না হয় তার জন্য নির্বাচন কমিশন এখন থেকে কি ব্যবস্থা করছে? কিছু করছে কি? আমাদের প্রশ্ন আছে। এবং সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সবার নাম ঢোকাতে হবে, এমন প্রেশারাইজ করা হচ্ছে। এটা কি নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না পাচ্ছে না? ফেব্রুয়ারি অবধি অপেক্ষা করলে দর্শক আর লাভের লাভ কিছু হবে না, অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তখন অনেক ভুয়ো ভোটার আবার ইনক্লুড হয়ে যাবে। যে অংশের মানুষ পালাচ্ছে সেটা আমরা যদি টোটাল পশ্চিমবঙ্গের ভোটারের নাম্বারের শতাংশের হিসাবে দেখি তাহলে খুব কম নাম্বারের মানুষ পালাচ্ছে, বস্তিগুলো খালি হয়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে 7 কোটির বেশি ভোটার, 7 কোটির মধ্যে যদি 3-4 লাখ লোক মানুষ পালিয়ে যায়, শতাংশের হিসেব করুন, এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তৃণমূল কংগ্রেসের জন্য? তারপর তো মতুয়াদের খেপানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই ময়দানে নেমেও গেছেন অলরেডি, ভুল বোঝাচ্ছেন। আমার সরাসরি প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ বলেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের পর আজ অবধি ক্ষমা চাননি। মমতা বন্দ্যোপাধ্যায় বীণাপানি দেবীর সম্পর্কে নাম না করে মন্তব্য করেছিলেন এরা সুযোগ সুবিধা নেয়, তারপর আমাদের পক্ষে সমর্থন করে না। তিনি এটাকে খুব খারাপভাবে বলেছিলেন। আমি বলতে চাইছি না, আমি কোনো মতুয়া ধর্মের কোনো মানুষের মনে আঘাত করতে চাইছি না। সরাসরি এই তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র মতুয়া ধর্মের মানুষকে, মতুয়া সমাজের মানুষকে একেবারে খুব খারাপ ভাষায় বলেছিলেন এরা কাঠের মালা পরে চলে আসে লক্ষ্মীর ভান্ডার নিতে, ভাতা নিতে, আর বিজেপিকে ভোট দেয়। বাপের টাকা দেয় নাকি মহুয়া মৈত্র কাউকে? নিজের ঘর থেকে দেয়। আমাদের ট্যাক্সের টাকা ওটা। কে অধিকার দিয়েছে মহুয়া মৈত্রদের এভাবে মতুয়া সমাজের মানুষকে অপমান করা? মতুয়া সমাজের মানুষরা জিজ্ঞেস করবেন না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেলে যে আপনার দলের নেতা নেত্রীরা আমাদের এভাবে কুকথা বলে, আপনি আমাদের যিনি প্রবর্তক রয়েছেন তাদের বিরুদ্ধে অকথা কুকথা বলেছেন, আমাদের সমাজের সম্পর্কে আপনি এত খারাপ মন্তব্য করেছেন, আপনি কখনো তো ক্ষমা চাননি, কখনো বলেননি ভুল হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুল করতে পারেন না, উনি তো দেবী, উনি তো বঙ্গেশ্বরী। একমাত্র ব্যক্তি
যিনি 2019 সালে লোকসভা নির্বাচনে ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের সভাতে গিয়ে বলেছিলেন যে আমি যদি এবারে ক্ষমতায় আসি, আমি মতুয়াদেরকে, বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে উৎপীড়িত হিন্দুদের, শরণার্থীদের সহ নাগরিকের মর্যাদা দেব। তিনি তার কথা রেখেছিলেন 19 সালে। 20 সালে, 21 সালে করোনা ইত্যাদি কারণে রুল কার্যকর হয়নি। 2024 সালের 6 মার্চ হোম ডিপার্টমেন্ট থেকে রুল কার্যকর করে দেওয়া হয় এবং সিএএ কার্যকর হয়, ওরা নাগরিকত্ব পায়। এবং 2024 সালে 5ই আগস্টের পরে বাংলাদেশে যখন মৌলবাদীদের হাতে চলে যায়, জামাত এবং হেফাজতদের হাতে যখন চলে যায় বাংলাদেশ মৌলবাদী শক্তির হাতে, প্রচুর হিন্দু লোকজনকে ঘর ছাড়া হতে হয় ধর্মীয় কারণে এবং আওয়ামী লীগ করার কারণে। তারা পশ্চিমবঙ্গে এসে আশ্রয় গ্রহণ করে। ভারতবর্ষের কোন রাজ্যের পুলিশ করেনি, মমতার পুলিশ টপাটপ হিন্দুদের ধরতে শুরু করে। এমনকি একজন 85 বছরের বৃদ্ধাকে রায়গঞ্জের জেলে 2 বছরের কনভিকশন দেওয়া হয়, মাকে, একজন বৃদ্ধা দাদু দিদিমাকে। এইটা দেখে নরেন্দ্র মোদীজির সরকার 31/12/2024 পর্যন্ত বাংলাদেশ থেকে আসা সমস্ত হিন্দুদেরকে ভারতবর্ষের কোন পুলিশ ডিটেইন করতে পারবে না, মামলা দিতে পারবে না, গ্রেফতার করতে পারবে না, ডিপোর্ট করতে পারবে না। হিন্দুদেরকে এই নির্দেশিকা জারি করেন। তারপরে এই কাণ্ড বন্ধ হয়। এখনো মমতার জেলে প্রচুর মতুয়া এবং হিন্দু আছে। রানাঘাটে গেলে পাবেন, কৃষ্ণনগরে গেলে পাবেন, রায়গঞ্জে গেলে পাবেন। তাই এসব মতুয়ারা জানেন, বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা নমশূদ্র হিন্দুরা জানেন যে তাদের রক্ষাকর্তা ছাতার মতো, বটবৃক্ষের মতো নরেন্দ্র মোদী। এবং ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ওড়াকান্দি জন্মস্থানে স্বাধীনতার পরে একজনই প্রধানমন্ত্রী গেছেন প্রণাম করতে, তার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং মমতা ব্যানার্জি মালদার গাজলে দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুরের নামকে বক্রোক্তি করে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলেছিলেন। তারপরে আজ পর্যন্ত ক্ষমা চাননি। আগে ক্ষমা চান আজ বিকালে গিয়ে, যে প্রভু ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ ঠাকুর বলা আমার অন্যায় হয়েছে, আমি গলায় গামছা দিয়ে ক্ষমা চাইতে এসেছি। এক, আমি সিএ এর বিরোধিতা করে অন্যায় করেছিলাম, দ্বিতীয় ক্ষমাটা চান ওখানে। কারণ আপনি বলেছিলেন নো সিএ। আপনি মুসলিমদেরকে ভুল বুঝিয়ে মাঠে নামিয়েছিলেন, সিএ মানে এনআরসি, দ্বিতীয় ক্ষমাটা এটা চান। আপনি বলেছিলেন এরা বেঈমান, মা বীণাপাণি দেবীকে চিকিৎসা আমি করেছি, সরকার করে থাকতে পারে। আপনি কে? আপনি এই কথা বলার মধ্য দিয়ে মা বীণাপাণি দেবীকে অপমান করে ঠাকুরবাড়িকে অপমান করেছেন। এই তৃতীয় ক্ষমাটাও আজকে বিকালে চাইবেন। মতুয়া এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসা কয়েক কোটি হিন্দু, তারা নরেন্দ্র মোদী ছাড়া, বিজেপি ছাড়া কাউকে চেনে না। গত লোকসভা নির্বাচনেও রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁ সহ, রায়গঞ্জ সহ, বালুরঘাট, মালদা সহ, জলপাইগুড়ি সহ যেখানে যেখানে মতুয়ারা আছে বুথগুলো খুলে দেখে নেবেন। 100টা ভোট পড়লে 90টা ভোট পড়ে বিজেপির পক্ষে। সেই কারণে কৃষ্ণনগরের সাংসদ, আপনার দলের সাংসদ মহুয়া মৈত্র কি ভাষা প্রয়োগ করেছিলেন কয়েক মাস আগে? বলেছিলেন যে তোমরা কাঠের মালা, ওটা কাঠের মালা নয় মমতা ব্যানার্জি, ওটা আচার মালা, কাঠের মালা পরে তোমরা আমাদের মিটিং এ আসো লক্ষ্মীর ভান্ডার চাইতে, ভাতা চাইতে, আর 100টার মধ্যে 85টা ভোট তোমরা বিজেপিকে দাও। এই ভাষায় অপমান করেছিলেন। আমি আশা করব আপনি মহুয়াকে সঙ্গে রাখবেন আজকে এবং বক্তৃতার শুরুতে আচার মালাকে কাঠের মালা বলার জন্য হাত জোড় করে মহুয়াকে দিয়ে বনগাঁতে ক্ষমা চাইয়ে নেবেন। না না, হাইকো করছে কিনা জানি না, পিসি
বিহার ভোটের দিন থেকেই উদ্বেগ। আমাদের মমতা ব্যানার্জির বাড়ির উল্টো দিকে একটা বাড়ি তৈরি করেছেন উনি। সেই বাড়িতে একটা ওয়ার রুমও করেছে ভবানী। আমার কাছে ভিডিও ছবি আছে। এই যে ও করুন, উনি যা করছেন জানি আমরা, আর আমরাও যা করার করছি। যারা আমাদের ভিডিওটা এতক্ষণ অবধি মন দিয়ে দেখেছেন, আমাদের এই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকতে পারেন। আমাদের সুপার থ্যাঙ্কসের মাধ্যমে সাবস্ক্রাইব বাটনের পাশে সুপার থ্যাঙ্কস রয়েছে, তার মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হন এবং ভিডিও আগে দেখুন। সাবস্ক্রাইব বাটন অন্তত ক্লিক করে দিয়ে বেল আইকন অন করে দিয়ে আমাদের নোটিফিকেশন আপনারা সবসময় দ্রুত পেয়ে যাবেন এবং এই ভিডিওগুলো দেখুন, আমাদের পাশে থাকুন।